গৌরবের কাকাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে পেট থেকে সমস্ত সত্যি কথা বের করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে আরাধ্যা তো বলরামকে ফোনে বলছে যে ইনভেস্টিগেট করে আপনি কি পেলেন। বলরাম তখন জানাচ্ছে আপনার কলেজেরই 3জন স্টুডেন্ট মডেলিং করার জন্য উঠে পড়ে লেগেছিল, আর তারা যে বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল সেই সংস্থার মালিক হচ্ছে গগনেন্দ্রনাথ চৌধুরী। আরাধ্যা তো এবার অবাক, বলছে আমি কিছু বুঝতে পারছি না। বলরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ, আমার কাছেও ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার নয়। তারপর ওই 3টা মেয়ের মধ্যে একজন মেয়ে নিখোঁজ হয়ে যায়, তারপর থানায় ডায়েরি করা হয়, এফআইআরও পর্যন্ত করা হয়। আর এরপর কেসটা আবার কয়েকদিন পর ধামাচাপাও পড়ে যায়। আরাধ্যা তো অবাক, বলছে কিন্তু তার সঙ্গে আমার হবু জামাইবাবুর কিসের সম্পর্ক। বলরাম তখন বলছে যে আমি জানি না, এইটুকু ক্লু শুধু আপনাকে দিয়ে রাখলাম, তবে কিছু মনে পড়লে আমাকে জানাবেন। আর বাকিটা কিভাবে ব্রেন কাজ করবে সেটা আপনার জামাইবাবুই আপনাকে বুঝিয়ে দেবে। সে এখন একটা ভেগ ধরতে চলেছে কর্পোরেট ওয়ার্ল্ডের চেয়ারম্যানের, তাও আবার মস্ত বড় একটা কোম্পানির। আরাধ্যা তো বলরামকে সরাসরি বলছে যে আমি কিন্তু আপনার কোনো কথা বুঝতে পারছি না। বলরাম তখন আরাধ্যাকে বলছে যে আমি আপনাকে শুধুমাত্র ক্লু দিলাম, আপনি মনে করবার চেষ্টা করুন আর ওই 3 বন্ধুকে খুঁজুন। আরাধ্যা তো অবাক, বলছে কিন্তু তার সঙ্গে গৌরবদার কি সম্পর্ক। বলরাম তখন নাটক করতে করতে বলছে যে দেখি, আমি তো ঠিক একটা জানি না, দেখিলাম খুঁজিলাম, তবে একটা কথার খুব চলন আছে জানেন তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই বলেই তো বলরাম এবার ফোনটা কেটে দেয়। আরাধ্যা তো এবার মনে মনে বলছে যে কি বলল গৌরব, গগেন্দ্রনাথ, আমার 3 বান্ধবী, বিজ্ঞাপন সংস্থা, উনি আমাকে কি বলতে চাইলো। অপরদিকে দেখা যাচ্ছে পরশুরাম তো স্যুট বুট পরে একেবারে হাতে ঘড়ি সোনার ব্রেসলেট পরে একেবারে রেডি হয়ে গেছে, পুরো ভেগ ধরে নিয়েছে অফিসে যাওয়ার জন্য। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে তটিনী, পিকু, লাট্টু সকলে চলে এসেছে। তটিনী তো পরশুরামকে দেখে খুব খুশি হয়ে যায়। পিকু তো এবার তটিনীকে বলছে যে মাম্মি, পাকে না পুরো হিরো লাগছে, হিরো। তটিনী তখন জানাচ্ছে যে হ্যাঁ, তোর পা তো হিরোই, কিন্তু শুধুমাত্র তোর মাম্মির হিরো। লাট্টু তখন পরশুরামকে বলছে যে কিন্তু পা, আমার না খুব একটা ভালো লাগছে না, তুমি আগেরটাই ভালো ছিলে, হাতে বন্দুক নিয়ে গুন্ডাদের ঢাই ঢাই করে গুলি করতে। মাম্মি, আমি না সেই পাকে সত্যি সত্যি হারিয়ে ফেলছি। পিকু তখন জানাচ্ছে যে পা, তুমি কিন্তু বদলে যেও না। পরশুরাম তখন পিকুকে বলছে যে তোমার পা কখনো বদলাতে পারে। তটিনী তো এবার পরশুরামের কাছে গেছে, পরশুরামকে বলছে যে তুমি কিন্তু খুব সাবধানে কাজবাজ করো। আজকে তুমি এই প্রথম অফিসে যাচ্ছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ, জানো তো, আমার পুরো পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। ড্যাডির এই বৃদ্ধ বয়সে তুমি যেইভাবে ড্যাডিকে সহায়তা করছো, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। আর জানো তো, শুধুমাত্র দিদির বিয়েটা কিন্তু শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে, শুধুমাত্র তোমার জন্য। আর আমার পরিবারের পুরো মানচিত্রটাই কেমন যেন পাল্টে গেল। সবাই কি সুন্দর হ্যাপি, নাচ করছে, গান করছে, মজা করছে। আমি তো সত্যি ভাবতেই পারছি না যে দিদিকে আমি এতটা খুশি দেখবো, এতটা হ্যাপি দেখবো। অনেক দিন পর জানো তো, দিদি একটা বাঁচার লক্ষ্য খুঁজে পেল, শুধুমাত্র তাও তোমার জন্য। পরশুরাম তো তখন তটিনীকে বলছে যে আর আমি আমি শুধু তোমার জন্য সমস্ত কিছু করতে পারি, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। এই বলেই তো পরশুরাম তটিনীকে বুকে জড়িয়ে নিয়েছে। এবার তো পরশুরাম, তটিনী, পিকু, লাট্টু সকলে নিচে চলে আসে। সত্যজিৎ এবার পরশুরামকে সরাসরি বলছে যে তুমি রেডি তো। পরশুরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ, আমি একদম রেডি। সত্যজিৎ তো এবার পরশুরামকে বলছে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এমন জায়গায় আমাদের ব্যবসাটাকে নিয়ে যাও যাতে কলকাতার 1 নম্বর কোম্পানি হয়ে দাঁড়াতে পারে। আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি আর সকলকে বুঝিয়ে দিতে পারি যে বাঙালি ব্যবসা করতে জানে। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ, চেষ্টা করব আমি। এই বলেই যখনই সত্যজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাবে, ঠিক তখনই তো সত্যজিতের পাশে এসে কর্ণ দাঁড়ায়। পরশুরাম তো এবার সেটা দেখে আর প্রণাম করে না। কর্ণ এবার পরশুরামকে বার খাচ্ছে, বলছে যে অত্যন্ত সুন্দর লাগছে, কি ভালো লাগছে, কি হ্যান্ডসাম লাগছে তোমাকে। কর্ণ তো এবার তটিনীর কাছে গেছে, তটিনীকে গিয়ে বলছে যে তটিনী, তুমি জানো তো, খুব লাকি, তুমি এরকম একটা জুয়েল ছেলেকে ওই ছোট্ট একটা ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছিলে, ও না পুরো কয়লার খনি। কর্ণ তো এবার পিকু আর লাট্টুকে বলছে যে এই পিকু, লাট্টু, আমরা না আজকে খুব সেলিব্রেট করব, যত না বিয়েতে সেলিব্রেট করব তার থেকে বেশি তোমার পা যে এত বড় কোম্পানির দায়িত্ব হাতে তুলে নিয়েছে তার জন্য আরো সেলিব্রেট করব। পিকু আর লাট্টু তো এবার কর্ণকে দেখে ভয় পাচ্ছে, তটিনীকে জড়িয়ে ধরেছে। কর্ণ এবার পিকু আর লাট্টুকে বলছে যে মা, ভয় পাচ্ছ না কি? এই তটিনী, তুমি তোমার বাচ্চাদের বলো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আরে সমস্ত কেস তো পুরো ধামাচাপা পড়ে গেছে, এখন আমরা সকলে তো একত্রিত। সত্যজিৎ তো এবার কর্ণকে থামিয়ে বলছে যে জামাই, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো।
সত্যজিৎ এবার দীপালিকে ডাকে, দীপালি তো এবার ওখানে এসেছে। পরশুরাম তো এবার দীপালির পায়ে হাত দিয়ে প্রণাম করে নেয়। হ্যাঁ, দীপালি এবার পরশুরামকে জানাচ্ছে যে আমারও সন্তান থাকলে না এটাই করতো, তুমি সারা জীবন এইভাবে এগিয়ে চলো, তুমি ভালো থেকো। পরশুরাম তখন দীপালিকে বলছে যে ঠিক আছে তাহলে আমি এগোচ্ছি। এই বলেই পরশুরাম যখনই যেতে যাবে সঙ্গে সঙ্গে তো নন্দিনী এসেই পরশুরামকে বলছে যে আমাকে একটু ড্রপ করে দেবে শিবপ্রসাদ। নন্দিনী তো পুরো লয়ারের পোশাক টোশাক পরে একেবারে রেডি। কর্ণ তো এবার নন্দিনীকে দেখে বলছে এ কি নন্দিনী, তুমি লয়ারের পোশাক পরে আবার কোথায় যাচ্ছ? নন্দিনী তখন জানাচ্ছে যে কোর্টে আমার কেস আছে তাই জন্য যাচ্ছি। সত্যজিৎ তো এবার সঙ্গে সঙ্গে নন্দিনীকে বাধা দিচ্ছে, বলছে যে না না, আজকে তোমার সন্ধ্যাবেলা মেহেন্দি আছে, তোমার বোনরা অনেক বড় করে আয়োজন করেছে, তুমি একবারের জন্য আজকে কোর্টে যাবে না। নন্দিনী তো এবার সত্যজিতের কথাটা শুনেই অবাক হয়ে যায়। সত্যজিতের কাছে গিয়ে বলছে যে ড্যাডি, ওরা কিন্তু একবার আমাকে কেস বা কোর্টে কেস লড়ার কথা বারণ করেনি। সত্যজিৎ তো এবার নন্দিনীকে জানাচ্ছে যে ঠিক আছে দাঁড়াও, একবার আমি ওদেরকে ফোন করে নিই, ওরা যা বলবে, ওরা যা ডিসিশন নেবে সেটাই হবে। সত্যজিৎ তো এবার গৌরবের বাবার কাছে ফোন করেছে। গৌরবের বাবা তো এবার ফোনটা তুলেছে। সত্যজিৎ গৌরবের বাবাকে বলছে যে গগনবাবু, আজকে তো সন্ধ্যাবেলা আমার বড় মেয়ের মেহেন্দি, একটা সমস্যা হয়েছে কি আজকে সকাল সকাল ওর কোর্টে একটা পেন্ডিং কাজ রয়েছে, আর ক্লায়েন্টদের প্রতি তো ওর একটা রেসপন্সিবিলিটি রয়েছে, তাই জন্য জিজ্ঞাসা করছিলাম যে ও কি কোর্টে যেতে পারে। তটিনী তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারে না, সত্যজিৎকে বলছে যে ড্যাডি, এটা তুমি কি করছো? ওদের কি পারমিশন নিয়ে এখন কোর্টে যেতে হবে নাকি দিদিকে? সত্যজিৎ তখন রেগে মেগে তটিনীকে বলছে যে হ্যাঁ, ওদের পারমিশন নিয়েই যেতে হবে, তুমি এখন একদম চুপ করো। অন্যদিকে দেখা যাচ্ছে গগনবাবু তো গৌরবের মাকে ডাকছে, বলছে শুনছো তো, গৌরবের মা এবার এসছে। তো গগনবাবু এবার গৌরবের মাকে বলছে যে ওই নন্দিনী বলছে নাকি কোর্টে যেতে চায়, তা তুমি কিছু বলো। গৌরবের মা এবার ফোনটা নিয়ে সত্যজিৎকে বলছে যে হ্যাঁ বলুন। সত্যজিৎ তো এবার গৌরবের মাকে বলছে আসলে মেয়ের একটু কোর্টে কাজ আছে, মানে কাজ ফাজগুলো একটু পেন্ডিং পড়ে আছে, যদি আপনারা পারমিশন দেন তাহলে ও একটু কোর্টে যেত। গৌরবের মা তো এবার সত্যজিৎকে বলছে যে আপনি প্লিজ একটু নন্দিনীকে ফোনটা দিন। সত্যজিৎ তো এবার নন্দিনীকে ফোনটা দিয়েছে। নন্দিনী তো এবার ফোনটা নিয়ে গৌরবের মাকে বলছে যে হ্যালো আন্টি, আমি কোর্টে যেতে পারি তো? না মানে আমি কোনোদিনও এরকমভাবে কোর্টে যাওয়ার জন্য কারোর থেকে পারমিশন নিইনি, কিন্তু এমনকি আমার ড্যাডির কাছ থেকেও কোনোদিন আমি কোর্টে যাওয়ার জন্য পারমিশন নিয়ে যাইনি। আর আজকে হঠাৎ করে ড্যাডি বললো তাই জন্য আপনার থেকে পারমিশন নিচ্ছি যে আমার কোর্টে কিছু কাজ আছে। গৌরবের মা তো এবার নাটক করে বলছে যে সে কি, তুমি কোর্টে যাবে? এবার তো সেখানে গৌরবের কাকি প্রতি চলে আসে। প্রতি এসেই তো বলছে সে কি, ও কোর্টে যাবে? না না, একবার আমাকে ফোনটা দাও। প্রতি তো এবার ফোনটা ধরেই নন্দিনীকে যাতা বলা শুরু করে দিয়েছে। বলছে দেখো নন্দিনী, আমাদের বাড়িতে কিন্তু কোনো জাজ আসবে না, কোনো উকিল আসবে না, আর কোনো ক্রিমিনালও আসবে না, তাই জন্য বলছি তোমাকে কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। আর আমরা কিন্তু একটা বাড়ির বউ চেয়েছি। নন্দিনী তো এবার অবাক, বলছে সে কি, সেদিন তো আশীর্বাদের সময় আপনারা বললেন। প্রতি তখন রেগে মেগে বলছে যে আরে সেদিন আশীর্বাদের সময় কি হয়েছিল সেগুলো এখন ছাড়ো। নন্দিনী তখন জানাচ্ছে যে কিন্তু আপনাদের বাড়ির ছেলেও তো এতে রাজি আছে। প্রতি তখন বলছে যে ওর কথা বাদ দাও, ও এখন কি এইসবের সংসার টংসার কিছু বোঝে? সংসারটা সব থেকে ভালো বুঝি আমরা, ও কি কিচ্ছু বোঝে নাকি? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, নন্দিনীর জীবনে কি তাহলে একটা বড়সড় কোনো ঝড় আসতে চলেছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।